আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে হচ্ছে আমাদের ফিজিক্সে 25-25 এমসিকিউ সিরিজ যেটা আছে, এখানে আদর্শ গ্যাস হচ্ছে আমরা পড়বো। ঠিক আছে, তো চ্যাপ্টারটা শুরু করার আগে আমি একটু বলি জাস্ট যে এই চ্যাপ্টারে আসলে খুব বেশি কিছু টপিক নাই, হাতে গোনা 3 থেকে 4টা টপিক থেকে আসে। তার মধ্যে তোমাদের হচ্ছে সিআরএমএস ভ্যালু যেটা আছে, এর পাশাপাশি শিশিরাঙ্ক, এই দুইটা টপিক থেকে একটু বেশি আসে। এর সাথে চার্লস বয়েলস এদের ল থেকে হচ্ছে কিছু এমসিকিউ আসে, যেগুলো খুব হাতে হাতেও ক্যালকুলেশন করেও করা যায়। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। দেখো, প্রথম কোশ্চেনটা কি বলছে, বয়েলের সূত্র নিচের কোন প্রক্রিয়া মেনে চলে। দেখো, বয়েলের সূত্র আমরা জানি যে মেনে চলার জন্য আমাদের কি করতে হয়, টেম্পারেচার ফিক্স থাকতে হয়, তাই না? টেম্পারেচারটা কি হইতে হয় ভাইয়া? ফিক্স থাকতে হয়। তাহলে টেম্পারেচার ফিক্স থাকে কোন প্রসেসে বলো তো? টেম্পারেচার ফিক্স থাকে হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ায়। হ্যাঁ, সমষ্ণ প্রক্রিয়ায়। তাইলে সমষ্ণই হবে আমাদের কি বলতো অ্যান্সার। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে 37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ও 1.5 ATM চাপে 20 গ্রাম অক্সিজেন গ্যাসের আয়তন কত? এগুলো ভালো কোশ্চেন, আসলে এগুলা আসার মতো কোশ্চেন। দেখো, এই এই কোশ্চেন গুলো তুমি কিভাবে সলভ করবা? পিভি ইকুয়ালস টু এনআরটি, আদর্শ গ্যাস যেহেতু, তাই না? আচ্ছা, এখন পি কত ভাইয়া? পি হচ্ছে 1.5 ATM। আমরা এক কাজ করি, সবকিছু এসআই এককে করি। তাহলে 1.5 ATM কে আমরা 101325 প্যাসকেল দ্বারা গুণ করলাম। তাহলে এটা আমাদের প্যাসকেলে চলে আসলো, বাঁকা হয়েছে 101325। আচ্ছা, এরপর এন কত? 20 গ্রাম অক্সিজেন, তাহলে 20 ডিভাইডেড বাই এর, এটা হচ্ছে ম্যাস হচ্ছে কত? 32 গ্রাম পার মোল। এটাও গ্রামে আছে, 32টাও কি গ্রাম পার মোল। তাহলে গ্রাম গ্রাম কাটা যায়, জাস্ট মোল থাকে। তাহলে এন মানে কি জানতাম? মোল সংখ্যা, এই মোল সংখ্যা চলে আসলো। আচ্ছা, আর কত? আর হচ্ছে 8.314। আর টেম্পারেচার হচ্ছে আমাদের, আচ্ছা এখানে একটা ভি গুণ আকারে আছে, সরি। আর টেম্পারেচার হচ্ছে আমাদের 37 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে 273 প্লাস 37। ওকে, তাহলে এখন কি হলো? এখন হচ্ছে আমাদের ক্যালকুলেটরে যদি ক্যালকুলেট করি, তাহলে আমাদের আসে হচ্ছে 20 ইন্টু 8.314 ইন্টু 310 32 ইন্টু 101325 ইন্টু 1.5। তাহলে এটা আসতেছে 0 পয়েন্ট, আচ্ছা 10.6 ইন্টু 10⁻³ মিটার কিউব, তাই না? তাহলে এটা হচ্ছে 1.06 ইন্টু 10⁻²। এখন 1.06 এর কাছাকাছি হচ্ছে এইটা, তাহলে এটা আমাদের অ্যান্সার। হ্যাঁ, মিটার কিউবে। ওকে, তাহলে এটা মোটামুটি বোঝা গেছে। এখানে 1.05 আছে, 0.8, বাট এটা আমার এখানে অ্যাকচুয়ালি দেখাই 0.0 দেখা যাচ্ছে কিনা, মানে 0.01059 আছে, মানে আমি ওইটাকেই 0.6 লিখে ফেলছি। হ্যাঁ, এই জন্যই ধরো এইটাই একদম তোমরা আর কি কারেক্ট অ্যান্সার হিসেবে কাউন্ট করবা। আচ্ছা, দেখো CO2 গ্যাসের জন্য গামার মানটা কত? বলো, CO2 গ্যাসের জন্য গামার মানটা কত? এটা কি 1.33 না 1.41 না 1.61 বলো তো? 1.33। তোমাদের বইয়ে কিন্তু 1.33 ডিরেক্ট দেওয়া আছে। ঠিক আছে, সো 1.33 দিও। ওকে, আচ্ছা, সেম জিনিসই দুইবার আসছে। ওকে, এরপরে গ্যাস অণুর বহিঃপ্রকাশ কি? দেখো, গ্যাস অণুর বহিঃপ্রকাশ আদর্শ গ্যাস চ্যাপ্টার অনুযায়ী আমাদের অবভিয়াসলি তাপমাত্রা দিয়ে আমাদের গ্যাস অণুর বহিঃপ্রকাশ হয়। এখন একটা ভালো কোশ্চেন, যে হিলিয়াম গ্যাসের জন্য স্বাধীনতার মাত্রা কোনটি? দেখো, হিলিয়াম গ্যাসটা কি আমাদের? হিলিয়াম গ্যাসটা কি আমাদের এক পরমাণুক না? তাহলে হিলিয়াম, আর্গন, এদের জন্য আমরা কি জানি? স্বাধীনতার মাত্রা F = আমাদের 3। এরপরে এগুলোও জেনে রাখো, অক্সিজেন, হাইড্রোজেন, তারপর ক্লোরিন, এই দ্বিপরমাণুক গ্যাসের জন্য আমাদের স্বাধীনতার মাত্রা 5। আচ্ছা, বহু পরমাণুক যেগুলো আছে CH4, তারপর NH3,
এদের জন্য স্বাধীনতার মাত্রাগুলো হয় 6, তাহলে এটা আমাদের কত 3। ওকে ফাইন। অসম্পৃক্ত বাষ্পচাপকে এফ এবং সম্পৃক্ত বাষ্পচাপকে এফ দ্বারা সূচিত করলে কোনটি সঠিক? তুমি একবার দেখো সম্পৃক্ত বাষ্পচাপ মানে কি, তোমার সম্পৃক্ত অবস্থায় আছে তোমার বাষ্পটা, তাহলে সম্পৃক্ত অবস্থায় যে চাপটা প্রয়োগ হবে এটা কি একটু লিটল বিট হায়ার হবে না? বুঝাই যায় যে সম্পৃক্ত মানে কি স্যাচুরেটেড, মানে যতটুকু লিমিট ততটুকু আছে, তার মানে কি ওখানে প্রেসারের পরিমাণটা বেশি। আর অসম্পৃক্ত চাপ মানে কি, অসম্পৃক্ত মানে এখনো অনেক ভ্যাকেন্সি বাকি, বাট মানে ওই ভ্যাকেন্সি অনুযায়ী চাপটা আর কি কম, তাই না? ওকে, তাহলে আমাদের এটা হবে এফ লেস দেন বড় এফ। দেখো শিশিরাঙ্ক বলতে আমরা কি বুঝি? শিশিরাঙ্ক বলতে আমরা আর্দ্রতা বুঝি, তাপমাত্রা বুঝি, পরম আর্দ্রতা বুঝি, তাপ বুঝি। শিশিরাঙ্ক বলতে আমরা কি বুঝি? এটা আমরা তাপমাত্রা বুঝি, তাই না? ওকে, এরপরে কি বাস্তব গ্যাস কখন আদর্শ গ্যাসের মতো আচরণ করে? বলো, বাস্তব গ্যাস কখন আদর্শ গ্যাসের মতো আচরণ করে? এটা খুবই বেশি আসার কোশ্চেন। এটা কি উচ্চ তাপমাত্রা নিম্ন চাপ নাকি উচ্চ চাপ নিম্ন তাপমাত্রা? বলো তো। উচ্চ তাপমাত্রা ও নিম্ন চাপে আদর্শ গ্যাস মানে বাস্তব গ্যাসও আদর্শ গ্যাসের মতো আচরণ করে, এটা ভালো কোশ্চেন। পরম শূন্য তাপমাত্রা হচ্ছে কত? পরম শূন্য তাপমাত্রা মানে 0 কেলভিন। ওয়েট, পরম শূন্য তাপমাত্রা মানে 0 কেলভিন, তাই না? বা -273 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর কি কোন আবদ্ধ গ্যাসের চাপ পি, আয়তন ভি ও গতিশক্তি ই এর মধ্যে সম্পর্ক কি? এটা হচ্ছে কি গতিশক্তি ইকুয়ালস টু আমাদের 3/2 পিভি বা 3/2 এনআরটিও লিখতে পারো। আচ্ছা, এরপর 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 32 গ্রাম অক্সিজেনের গ্যাসের গতিশক্তি কত? তাহলে 27 এ কত আমাদের গতিশক্তি বলো তো? ইকুয়ালস টু 3/2, বাট হ্যাঁ 3/2 দিয়েই করি। দেখো অক্সিজেন গ্যাসের জন্য স্বাধীনতার মাত্রা হচ্ছে 5, তাহলে f/2 অনুযায়ী অ্যাকচুয়ালি এখানে 5 হওয়ার কথা, তাই না? বাট এমসিকিউটা মেবি 3/2 দিয়েই সেট করা, তারপরেও আমি 5/2 দিয়ে আগে করে দেখি, তারপরে না হলে 3/2 দিয়েই করবো এমসিকিউ গুলো। হ্যাঁ 5/2 এনআরটি, তাহলে এন কত ভাইয়া? 32 গ্রাম থেকে আমাদের বের করতে হবে 32/32 ইন্টু 8.314, টেম্পারেচার কত? 300, তাহলে 5/2 এনআরটি। ওকে করি তো, 2.5 ইন্টু 8.314 ইন্টু 300, 6200। দেখছো এখানে হচ্ছে না, তাহলে 3/2 দিয়ে করি। হ্যাঁ 3/2 দিয়ে আমার মিলছে, বুঝতে পারছো? তার মানে এখানে স্বাধীনতার মাত্রা অ্যাকচুয়ালি 5 হইলেও এমসিকিউ গুলা সেট করাই এমন যেখানে তুমি 3/2 দিয়ে করলে মিলে, বুঝছো? এমসিকিউ গুলা 3/2 দিয়েই করো, তাহলে এটা অ্যান্সার আসলো। আচ্ছা, একটি গ্যাসের অণুর গড় গতিশক্তি কত? আচ্ছা দেখো, গড় গতিশক্তি যখনই গড় গতিশক্তি বলে, নর্মাল গতিশক্তি কত? জাস্ট গতিশক্তি কত? থ্রি বাই টু RT, তাই না? কেন? ধরো এই যে n = 1 মোল। আচ্ছা এখন গড় যদি বলি, গড় গতিশক্তি মানে একটা অণুর জন্য গতিশক্তি, ঠিক আছে? একটা অণুর জন্য গতিশক্তি যেটা, সেটা কি হয়? 3/2 R/NA, তাই না? T। আচ্ছা এখন 3/2 R/NA মানে কে লিখা যায়? বোল্টজম্যান ধ্রুবক 3/2 KT। ওকে, তাহলে এটা আমাদের 3KT/2, এন্ড কে এর ভ্যালু যেটা থাকে 1.38 ইন্টু 10⁻23 জুল পার মলিকিউল। হ্যাঁ এটা কি মলিকিউল, প্রত্যেকটা অণু নিয়ে কাজ তো, তাহলে জুল পার মলিকিউল। দেখো বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কম হলে বাষ্পায়ন কি হবে?
আপেক্ষিক আর্দ্রতা কম হইলে বাষ্পায়নটা কি হবে? দ্রুত হবে, তাই না? দ্রুত গতিতে। একটা জিনিস চিন্তা করো, তোমার শীতকালে বায়ুর আর্দ্রতা কিন্তু কম থাকে, এই জন্য কি তোমার যখন কাপড় নেড়ে দাও তোমরা, ওই কাপড়টা দ্রুত শুকায়, তাই না? আচ্ছা, অসম্পৃক্ত, সেকেন্ড, 1 মিনিট ভাইয়া। ওকে, দেখো কি বলছে। অসম্পৃক্ত বাষ্পের ক্ষেত্রে আবদ্ধ বা খোলা যে কোনো স্থানে এটি তৈরি করা যায়, ট্রু। তারপরে তাপমাত্রা বাড়িয়ে এটিকে সম্পৃক্ত বাষ্পে পরিণত করা যায় না, এটা ট্রু না। কেন না? কারণ তুমি একটা জিনিস চিন্তা করো, সম্পৃক্ত বাষ্প করতে হলে কি তোমার আরো তাপমাত্রা কমাইতে হবে, আরো ডেন্সিফাইড করতে হবে, তাই না? তাইলেই তো হচ্ছে তোমার সম্পৃক্ত হবে। সম্পৃক্ত মানে স্যাচুরেটেড। বুঝেছ, তোমরা কেমিস্ট্রির সম্পৃক্ত দ্রবণ পড়ছো না, যে একটা নির্দিষ্ট পরিমাণ গুলাইতে হয়, তারপরে একটু বেশি দিলে ওইটা সে প্রেসিপিটেট করে ফেলে, তাই না? ওইটাও সম্পৃক্ত দ্রবণই থাকে, বাট ওই যে অতিরিক্ত প্রেসিপিটেট করে, ওই জন্য একটা ভুল কনসেপ্ট আনা হয়েছে অতিরিক্ত, ওইটার কথা বাদ দিই এখন। বাট আমি ওই যে ওইটুকু বলছি, যতক্ষণ না পর্যন্ত প্রেসিপিটেট পড়ে ওইটা মানে কি, ওইটাই সম্পৃক্ত। সিমিলার, যতক্ষণ না পর্যন্ত আমার এই ধরো এই এনভায়রনমেন্টের এই সিস্টেমের মধ্যে আমার পুরো স্যাচুরেটেড হচ্ছে বাষ্প দিয়ে, ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে সম্পৃক্ত বাষ্পচাপ, মানে এর যে চাপটা ওইটাকে সম্পৃক্ত বাষ্পচাপ বলবো না, তাই না? অ্যান্ড কোনো কিছুকে ডেন্সিফাইড করার জন্য, প্রেসার বাড়ানোর জন্য, ঠিক আছে, প্রেসারটা বাড়ানোর জন্য আমাদের কি করা লাগবে, এখানে টেম্পারেচার কমাইতে হবে, নট বাড়াইতে। বাড়াইলে তো ভলিউম এক্সপ্যান্ড করে আরো বড় হয়ে যাবে, মানে আরো চাপ কমে যাবে, ঠিক আছে? আচ্ছা, আর এটা কি, এটি বয়েল এবং চার্লসের সূত্র মেনে চলে? হ্যাঁ, ঠিক আছে। শোনো, একটা জিনিস লিখে দিই, সম্পৃক্ত বাষ্পচাপ বয়েল অ্যান্ড চার্লসের ল মানে না, সরি মানে না। আর অসম্পৃক্ত যেটা, এরা বয়েল অ্যান্ড চার্লসের ল মেনে চলে, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখবা। তাহলে সম্পৃক্ত বাষ্পচাপ বয়েল আর চার্লসের ল মানে না, সম্পৃক্তটা মানে না। অসম্পৃক্ত যারা, তারা মানে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের 1 ও 3, নাকি 1 ও 3ই তো? ওকে, এরপরে কি গ্যাসের ক্ষেত্রে তাপগতীয় চল রাশিগুলা কি কি গ্যাসের ক্ষেত্রে? পিভিটি, হ্যাঁ, গ্যাসের ক্ষেত্রে পিভিটি। তাহলে কি প্রেসার, ভলিউম আর টেম্পারেচার, তাই না? প্রেসার, ভলিউম আর টেম্পারেচার। তাহলে এটা কই, আয়তন, তাপমাত্রা ও চাপ সবগুলাই তো। আচ্ছা, ওকে ওকে, তাহলে আমরা সামনে আগাই। স্বাভাবিক তাপমাত্রা ও চাপে আর এর মান কত? 8.314 জুল পার কেলভিন পার মলিকিউল, সরি পার মোল। 8.31 জুল পার, এই যে এটা, ঠিক আছে? এখানে পার জুল দেওয়া আছে। এইগুলো আসলে বোর্ডে দেখো কতবার আসছে, এগুলোই আলটিমেটলি আসবে। এখন ইউনিটটা তোমার যদি মনে না থাকে তাহলে কেমনে তুমি অ্যান্সার করবা ভাই? দেখো, 3টি গ্যাসের অণুর বেগ যথাক্রমে দেয়া আছে 10, 15, 20 মিটার পার সেকেন্ডে। এদের মূল গড় বর্গবেগ কত, মানে সিআরএমএস টা কত? এরকম যখন আলাদা আলাদা করে প্রত্যেকটা দেয়া থাকবে, তখন তুমি এমনি লিখবা সিআরএমএস ইকুয়ালস টু রুট ওভার 10 স্কোয়ার, 15 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার, ঠিক আছে, ডিভাইডেড বাই 3। আচ্ছা, দেখি তো কত আসে। 10 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার ভাগ 3, 15.54, 15.54। ওকে,
হ্যাঁ ঠিক আছে। এরপরে আমরা একটু দেখি, দেখো কি বলছে, গ্যাস অণুর মূল গড় বর্গবেগের পরম তাপমাত্রার কি। দেখো গ্যাস অণুর মূল গড় বর্গবেগ পরম তাপমাত্রার সমানুপাতিক, বর্গমূলের সমানুপাতিক, ব্যস্তানুপাতিক। তুমি সিআরএমএস ভ্যালু সূত্রটা কি জানো? রুট ওভার 3RT/m, তাই না? এখানে এই টিটা কি, সিআরএমএস সমানুপাতিক কি হইলো আমার? বর্গমূলের সমানুপাতিক হইলো না? তাহলে এটাই হচ্ছে আমাদের কাহিনী, অ্যান্সার। হ্যাঁ ওকে। দেখো যে তাপমাত্রায় কোনো নির্দিষ্ট আয়তনের বায়ু উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয় তাকে কি বলে? দেখো যেই তাপমাত্রাটায় কোনো নির্দিষ্ট আয়তনের বায়ু উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয় সেটা হচ্ছে আমাদের শিশিরাঙ্ক। তাহলে শিশির পড়া শুরু হয় কখন? যখন আমাদের মানে বায়ুটা সম্পৃক্ত হয়ে যায়, ওখান থেকে প্রেসিপিটেট হয়, ঠিক আছে? ওই প্রেসিপিটেশনটাই হচ্ছে তোমার শিশিরাঙ্ক, মানে শিশির। ওকে। আর ওই যে তাপমাত্রায় হয় ওইটা হচ্ছে আমাদের ওই সিস্টেমের জন্য শিশিরাঙ্ক। আশা করি তুমি বুঝতে পারছো। ওকে। বাই দ্য ওয়ে, এখানে আমি ফিজিক্স পড়াচ্ছি বাট আমার চোখ বারবার এই যে এগুলোর দিকে যাচ্ছে, ঠিক আছে? বলে কি বলে বলো তো? এরকম করে এই ওকে। আচ্ছা, এর পরের এটা কি বলছে দেখো, হাইগ্রোমিটারের শুষ্ক আর্দ্র বাল্বের তাপমাত্রা হঠাৎ কমতে থাকলে কিসের পূর্বাভাস? দেখো হঠাৎ, এই কথাটা খুবই ইম্পর্টেন্ট। তোমার শুষ্ক আর আর্দ্র বাল্বের তাপমাত্রার যে ডিফারেন্সটা, এটা যদি আমার হঠাৎ ফ্ল্যাকচুয়েট করে, ঠিক আছে, হঠাৎ ফ্ল্যাকচুয়েট করে, তাইলে ওখান থেকে আমাদের কি হয়? স্টর্ম বা ঝড় হয়। হ্যাঁ, স্টর্ম বা ঝড় হয়। স্টর্ম বা ঝড় হয়। ওকে, ঝড়। ওকে। এরপরে কি বলছে? কোন তাপমাত্রায় গ্যাসের গতিশক্তি শূন্য? পরম তাপমাত্রায় গ্যাসের গতিশক্তি শূন্য, ঠিক আছে? পরম তাপমাত্রায় গ্যাসের গতিশক্তি শূন্য। তাহলে পরম তাপমাত্রাটা কত? -273°C অর 0 কেলভিন। ওকে। গ্যাসের গতিতত্ত্ব অনুসারে কোনটি সঠিক? বলো, গ্যাসের গতিতত্ত্ব অনুসারে কোনটি সঠিক? অণুগুলোর সংঘর্ষ অস্থিতিস্থাপক না, স্থিতিস্থাপক হইতে হবে। অণুগুলোর স্থিতিশক্তি নেই, অণুগুলোর স্থিতিশক্তি নাই, সবগুলি আমার গতিশক্তি। আচ্ছা, নাকি অণুগুলোর ভরবেগ নাই? দেখো কাহিনী আছে, এটা হচ্ছে, আচ্ছা এখানে অপশন কি সবগুলো ঠিক তোলা আছে? হ্যাঁ ঠিকই তোলা আছে। দেখো কাহিনী হচ্ছে কি, আমাদের যে অণুগুলা, এগুলাকে আমরা কাইন্ড অফ ভরহীন অণু হিসাবে ট্রিট করব। এই জন্য আমাদের এখানে ভরবেগ নাই, এই কথাটা ভ্যালিড হয়ে যায়। হ্যাঁ, আমাদের যেই শক্তিটা থাকে, মানে গ্যাসের শক্তি মানে কি? দেখো গ্যাস কাইনেটিক্স মানে কি? গ্যাস কাইনেটিক্স একটা মানে খুব ইম্পর্টেন্ট টপিক। এটা আমরা ইঞ্জিনিয়ারিং এ যে আগের সেমিস্টারে আমার কোর্সে ছিল, ঠিক আছে? গ্যাস কাইনেটিক্স জিনিসটা, এই জিনিসটাই প্রুভ করছে যে গ্যাসের যে সকল শক্তি আছে পুরাটাই আমার কাইনেটিক এনার্জি, কোনো পটেনশিয়াল এনার্জি বলে গ্যাসের ক্ষেত্রে কিছু নাই। তাহলে এটা আমাদের সঠিক। এখানে গ্যাসের ক্ষেত্রে কোনটি সঠিক? ভাই সিআরএমএস ইকুয়াল টু 3/2 এনআরটি। আচ্ছা, এটা 2/3 আছে, তাহলে এটা কারেক্ট না।
তারপর এটা কি CRMS ইকুয়াল টু 3 PV/RT, এটাও কারেক্ট না। CRMS ইকুয়াল টু 3 PV/ρ, এইটা ট্রু। এটা কেমনে আসছে জানো? দেখো, ফার্স্ট অফ অল তুমি জানো পিভি ইকুয়ালস টু আমার এনআরটি, তাই না? আচ্ছা, এখন আমি যদি একটা কাজ করি সেটা হচ্ছে এরকম যে পিভি ইকুয়ালস টু এখানে ডাব্লু বাই বড় এম নিলাম, আর টি রাখি, এরপরে পিএম এই পাশে আনি, আর এই পাশে রাখি হচ্ছে ডাব্লুর নিচে ভি কে, আর এখানে রাখি আর টি কে। আচ্ছা, এখন তাইলে এটা কি করা যায়? দেখো, ডাব্লু বাই ভি কে কি লেখা যায়? ম্যাস ডিভাইডেড বাই ভলিউম। তাহলে এটা কি ঘনত্ব না? হ্যাঁ, তাহলে পিএম ইকুয়ালস টু আমাদের ঘনত্বকে ডি দিয়ে লিখতেছে, আর এটা হচ্ছে আর টি। ওকে, ডি বা এখানে রো দিয়ে লিখো, রো দিয়ে লিখলে ইজি হবে, যদিও পি এর মতো দেখা যায়। আচ্ছা, তাহলে রো মানে কি? রো মানে হচ্ছে আমাদের পিএম বাই আর টি। হ্যাঁ, রো মানে কি আমাদের পিএম বাই আর টি। এখন যে জিনিসটা হইছে সেটা হচ্ছে তুমি যখন সিআরএমএস করছো, এটা মানে কি লিখছো? এটা মানে তুমি লিখছো √3 RT/m। আচ্ছা, এখন RT/m এইটুকু মানে কি? এইটুকু মানে কি? এই পাশে গিয়ে RT/m মানে P/ρ হয়ে যায়, এই জন্য এখানে এই জিনিসটা আসছে P/ρ। ঠিক আছে, 3 P/ρ। আশা করি বুঝতে পারছো। ওকে, আচ্ছা, এটা কেন দেখাইছি আমি? এইটা হবে 3 P/ρ। ওকে, এরপর কি? নির্দিষ্ট তাপমাত্রায় সকল গ্যাসের অণুর জন্য কোন রাশিটি ধ্রুবক? দেখো, নির্দিষ্ট তাপমাত্রায় সকল গ্যাসের অণুর জন্য কোন রাশিটা ধ্রুবক সেটা আমরা 3kT বাই, এখানে জাস্ট অণু বলছে তো, তাহলে আমরা এটা 3kT/2কেই দাগাবো। হ্যাঁ, ওকে, এই চ্যাপ্টারটা আসলে খুব দ্রুতই শেষ হয়ে যাচ্ছে ভাই। ঠিক আছে, খুব দ্রুতই শেষ হয়ে যাচ্ছে, আহামরি কোনো প্রেশার নাই। কোন আদর্শ গ্যাসের মূল গড় বর্গবেগ তার পরম তাপমাত্রার সমানুপাতিক না, তার পরম তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। তার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। দেখো একটা জিনিস, আমি সিআরএমএস জিনিসটা লিখি আবার, রুট মিন স্কোয়ার যেটা, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমাদের √3RT/m ইকুয়ালস টু √3P/ρ। ওকে, এখন তুমি দেখো এটা কি তার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক? হ্যাঁ, অবভিয়াসলি, কারণ কি সিআরএমএস সমানুপাতিক। আচ্ছা, সিআরএমএস সমানুপাতিক 1/√ρ। এই জিনিসটা লেখা গেছে। হ্যাঁ, আচ্ছা, এরপর কি তার চাপের বর্গমূলের সমানুপাতিক? হ্যাঁ, এখান থেকে তা পাইলামই, তার চাপের বর্গমূলের সমানুপাতিক, তাহলে √p। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে 2 ও 3, হ্যাঁ, 2 ও 3 আমাদের অ্যান্সার। ওকে, আমি একটা মিনিট একটু পানি খেয়ে আসি। ওকে, এরপরে কি আছে আমাদের? আচ্ছা, কোন হ্রদের তলদেশ থেকে পানির উপরিতলে আসায় একটি বুদবুদের ব্যাস 3 গুণ হয়। হ্রদের পানির সর্বত্র তাপমাত্রা ও ঘনত্ব সমান হলে হ্রদের গভীরতা কত?
আচ্ছা, এটা তো বয়েলের ল, বুঝছো? বয়েলের লতে কি হয় জানো? আচ্ছা, বয়েলের ল অনুযায়ী এখানে দেখো P1 মানে P ইনিশিয়াল V ইনিশিয়াল ইকুয়ালস টু P ফাইনাল V ফাইনাল। আচ্ছা, ইনিশিয়ালি হ্রদের গভীরে যখন ছিল বুদবুদটা, তখন আমার প্রেসার কত ছিল ভাইয়া? একটা প্রেসার তো ছিল পানির প্রেসার, সেটা হচ্ছে আমার এইচ রোজি। এইচটাই তো আমার বের করতে হবে ভাইয়া, তাই না? তাহলে এইচ রো কত? 1000, এটা হচ্ছে 9.8 প্লাস আর একটা প্রেসার ছিল, সেটা বায়ুমণ্ডলের প্রেসার, সেটা হচ্ছে 10⁵ দেওয়া আছে। আর পি ইনিশিয়াল থাকুক, পি ইনিশিয়াল। আচ্ছা, পিএফটা কত ভাই? উপরিতলে গেলে জাস্ট বায়ুমণ্ডলের প্রেসারটা কাজ করছে, আর এখানে আমাদের ভি ফাইনাল যেটা আছে, এটাকে আমি এখন একটু মডিফাই করব। দেখো জিনিসটা কি, ব্যাস 3 গুণ হয়, একটা কথা লিখছে ব্যাস 3 গুণ হয়। এর মানে কি? মানে হচ্ছে তোমার ভি ইনিশিয়াল ছিল 1/6 পাই ডি কিউব, ভি ফাইনাল কি হবে? ভি ফাইনাল হচ্ছে, দেখো ব্যাস 3 গুণ হয়ে গেছে, তাহলে 27 1/6 পাই ডি কিউব, তাই না? তাহলে 27 গুণ হয়েছে। তাহলে ভি ইনিশিয়াল কি হবে, মানে ভি ফাইনালটাকে 27 ইন্টু ভি ইনিশিয়াল লিখা যায় না? অবভিয়াসলি লিখা যায়। তাহলে 27 ইন্টু ভি ইনিশিয়াল। আচ্ছা, ওকে, তাহলে এখন ভি ইনিশিয়াল কাটা। তাহলে এখন এইচ কত হবে? এইচ হবে হচ্ছে 27 ইন্টু 10⁵ মাইনাস 10⁵ ভাগ 9.8 ইন্টু 1265.3। তাহলে এইচটা কত আসতেছে? 265.3 মিটার। এটার একটা শর্টকাটও আছে। শর্টকাটটা কি? এইচ ইকুয়ালস টু এন মাইনাস 1p ডিভাইডেড বাই রো জি। ঠিক আছে, এটা দিয়েও তোমরা করতে পারো, প্যারা নাই। মানে এমসিকিউ আসলে শর্টকাট দিয়ে করে ফেললো, হ্যাঁ। বাট এইভাবে একটু করার একটা তাৎপর্য আছে, সেটা হচ্ছে তোমার যখন টেম্পারেচার দেওয়া থাকবে, অর্থাৎ এখানে তো এরকমই তো হয় নর্মালি, যে আমার পানির নিচে টেম্পারেচারটা একটু কম থাকে, পানির উপরে টেম্পারেচারটা বেশি থাকে, তখন আবার সমন্বিত সূত্র এগুলার প্রত্যেকটার নিচে, মানে এখন বয়েলস ল চার্লস ল এক হয়ে এখানে টি ইনিশিয়াল, এখানে টি ফাইনাল এরকম চলে আসতো, খালি ভ্যালুগুলা বসাই দিতা, তখন তো আর এখানে তোমার ডিরেক্ট ইয়া ফেলাইলে হইতো না, তাই না? ওকে, এখন কি বলছে, গ্যাসের গতিতত্ত্বের সাথে সম্পর্কিত কি? গ্যাসের গতিতত্ত্বের সাথে গ্যাসের গতিশক্তি সম্পর্কিত, স্থিতিস্থাপক সংঘর্ষ সম্পর্কিত, ভরবেগের সংরক্ষণ সূত্র সম্পর্কিত। তিনটাই আমার সংরক্ষিত, ঠিক আছে? ওকে, আচ্ছা, আমরা সামনে আগাই। কি বলছে, বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেলে কি হয়? বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেলে বায়ুর ঘনত্ব কমে, বায়ুর চাপ কমে, বায়ুর জলীয় বাষ্প চাপ কমে, কোনটা? বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেলে কি হয়? এটা আমি পারি না, দাঁড়াও দেখতে হবে। আচ্ছা, এখানে তোমাদের বইয়ের অনুযায়ী 1 ও 2 দিছে, ঠিক আছে? আমার একটু কনফিউশন আছে এই বিষয়ে, মানে এক্সাক্ট লজিক্যালি। আচ্ছা, যাই হোক, এটা একটু জাস্ট তোমরা দেখে নিও, ঠিক আছে? এটা একটু দেখে নিও ভাইয়া, আই এম সরি ফর দ্যাট। আচ্ছা, সম্পৃক্ত অসম্পৃক্ত বাষ্পচাপের পরীক্ষণের ক্ষেত্রে পারদ স্তম্ভের উপরের ফাঁকা স্থানকে টার্সেলিন শূন্যস্থান বলে। ট্রু, এটা কারেক্ট। টার্সেলিন শূন্যস্থান বাষ্প দ্বারা সম্পৃক্ত হওয়ার পর পারদ স্তম্ভ নিচে নামতে, না এটা ভুল, এটা একদম ডাহা ভুল। কোন স্থানে প্রবিষ্ট তরল বাষ্পায়িত হলে ওই স্থানে অসম্পৃক্ত, আর বাষ্পায়িত না হলে স্থানটি সম্পৃক্ত। হ্যাঁ, ট্রু। তাহলে 1 ও 3, 1 ও 3 দেখি ঠিক আছে কিনা। হ্যাঁ, ঠিক আছে, ওকে। এরপরে কি বলছে, শুষ্ক, এটা শুল্ক না, শুষ্ক ও সিক্ত বাল্ব
হাইগ্রোমিটারের থার্মোমিটার দুটি পাঠের পার্থক্য হঠাৎ কমতে থাকলে বুঝতে হবে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ হঠাৎ বেড়ে গেছে, ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 1 ও 2 এখানে বা আবহাওয়া শুষ্ক থাকবে এটা না, এটা ট্রু না। পিভি রাশিটি গ্যাসের ক্ষেত্রে কি নির্দেশ করে ভাইয়া? অবভিয়াসলি শক্তি নির্দেশ করে, শক্তি আছে বা কাজ, কাজ নির্দেশ করে। আচ্ছা বুঝতে পারছো? তোমার কি লিখি আমরা অনেক সময় 3/2 পিভি লিখি না, আবার অনেক সময় কি 3/2 এনআরটিও তো লিখি, মানে পিভি ইকুয়ালস টু এনআরটি দিয়েই তো এখানে রিপ্লেস করে দেই, তাই না? ওকে। স্থির চাপে কোনো তাপমাত্রায় হাইড্রোজেনের মূল গড় বর্গবেগ সাধারণ চাপে ও তাপমাত্রায় মূল গড় বর্গবেগ দ্বিগুণ হবে। আচ্ছা স্থির চাপে কোন তাপমাত্রায় হাইড্রোজেনের মূল গড় বর্গবেগ? আচ্ছা তাইলে আমার হাইড্রোজেনের জন্য যদি লিখি 3RT/m, এমটা আচ্ছা ভাষাটা কি লিখছি? স্থির চাপে কোনো তাপমাত্রায় হাইড্রোজেনের মূল গড় বর্গ সাধারণ চাপে ও তাপমাত্রায় মূল গড় বর্গবেগ এর দ্বিগুণ হবে না, জাস্ট লিখছে বর্গবেগ দ্বিগুণ হবে, বর্গবেগের দ্বিগুণ হবে হবে কথাটা, ঠিক আছে? তাহলে বর্গবেগের দ্বিগুণ হইতে হইলে এখানে একটা 2 দিয়ে গুণ দিবা, এরপরে 3RT ভাই। এখন এম বসাবো, এম আমি জাস্ট গ্রামেই বসাবো, কেজিতে এই ক্ষেত্রে আমি নিব না, ঠিক আছে? কেজিতে আমার এই ক্ষেত্রে নেওয়ার দরকার নেই, কারণ উভয় পাশে আমার কি আছে বলতো, উভয় পাশে আমার অনুপাত আকারেই তো আলটিমেটলি আছে, কাটাকাটি চলে যাবে এই জন্য। আচ্ছা তাহলে হাইড্রোজেনের জন্য তুমি নাও 2। আচ্ছা আর এইটা হচ্ছে আমাদের 273, হ্যাঁ এটা হচ্ছে আমাদের 273, আর টি যেটা টি নট থেকে এটা আচ্ছা এখন যে কাজটা হবে, আচ্ছা 2 এই পাশে গুণ হবে, সরি 2 ভাইয়া এই পাশে গুণ হবে। আচ্ছা এখন তাহলে 2 ইন্টু, দেখো সবকিছুই কাটা যায়, এই পাশে জাস্ট থাকে আমাদের 273/2, আর এখানে কি থাকে 2 কাটা যায় টু বি অনেস্ট, T/2, তাই না? আচ্ছা এখন আমার তাহলে এক কাজ করলে কি হয়, 4 ইন্টু 273 হয়ে যাবে, তাইলে এই √2 তো কাটা, তাই না? তাহলে 1092 ডিগ্রি। এখানে ওই টাইপিং মিস্টেক করছিল, সেখানে বর্গবেগের এর হবে একটা, এই রর জন্য একটু কনফিউশন হয়ে গেছে। যাই হোক, তাইলে বুঝতে পারছো যে হাইড্রোজেনের মূল গড় বর্গবেগ সাধারণ চাপে ও তাপমাত্রায় মূল গড় বর্গবেগের দ্বিগুণ হবে, সেটা হচ্ছে 1092 কেলভিন। ওকে, এরপরে কি 6 স্বাধীনতার মাত্রা সম্পন্ন কোন অণুর মোট শক্তি কত হবে? অণু কথাটা বলছে যখনই, আমরা কি বোল্টজম্যান ধ্রুবকের কেটি, তাই না? কে নিয়ে কাজ করব, তাহলে 6 স্বাধীনতার মাত্রা মানে কি E = F/2 কেটি। হ্যাঁ এখন F হচ্ছে 6, নিচে হচ্ছে 2, এখানে হচ্ছে কেটি, তাহলে এটা হইলো আমার 3 কেটি, এটা হচ্ছে আমাদের 3 কেটি। ওকে, এখন দেখো জলীয় বাষ্প সম্পর্কে কি বলা যায়? সম্পৃক্ত জলীয় বাষ্প সর্বাধিক চাপ দেয়, হ্যাঁ ট্রু। অসম্পৃক্ত জলীয় বাষ্প বয়েলের সূত্র মেনে চলে, এটাও ট্রু। আমি তোমাদেরকে কি বলছি অলরেডি, যে অসম্পৃক্ত বাষ্প মানে অসম্পৃক্ত যে জলীয় বাষ্পগুলো আছে এরা কিন্তু চার্লস বয়েলের সূত্র মানে, সম্পৃক্তরা মানে না। হ্যাঁ আচ্ছা, তাহলে নেক্সট কি বলছে? সম্পৃক্ত জলীয় বাষ্প চার্লসের সূত্র মেনে চলে না, লাস্টেরটা না, প্রথম দুইটা কারেক্ট। তাহলে 1 ও 2 ভাইয়া। বায়ুর তাপমাত্রা শিশিরাঙ্কে উপনীত হলে বাষ্পায়ন কি হবে বলো? বায়ুর তাপমাত্রা যদি শিশিরাঙ্কে উপনীত হয় তাহলে বাষ্পায়ন কি হবে আমাদের? বাষ্পায়ন কি হবে নাকি হবে না? বাষ্পায়ন তো আর হবে না,
এটা আমাদের কি হবে, শিশির আকারে পড়বে না? হ্যাঁ, তাহলে এটা কি হবে না। এটা মনে হয় তোমাদের তপন স্যারের বইয়ে আছে। আচ্ছা, এরপরে বলছে ধরা যাক আর্গন, আর্গনের এটা হচ্ছে মলিকুলার মাস। হ্যাঁ, একটি আদর্শ গ্যাস 37°C তাপমাত্রায় 32 গ্রাম ভরের আর্গন 40, আচ্ছা হ্যাঁ ওই এই আর্গন এইটাই এর আয়তন 210 সেন্টিমিটার কিউব। উক্ত ভরের আর্গন গ্যাসের চাপ কত? এটা হচ্ছে নর্মাল পিভি ইকুয়ালস টু এনআরটি করবো আমরা, তাই না? ওকে, তাহলে আমাদের পি কত ভাইয়া? পি হচ্ছে কই দেওয়া আছে? আচ্ছা, চাপই তো বের করতে বলছে। তাহলে পি ইকুয়ালস টু এন কত আমাদের বলো তো, এন কত? 210 সেন্টিমিটার কিউবকে আগে মিটার কিউব বানাইলাম। ওকে, আচ্ছা এখন এন হচ্ছে আমাদের 32 গ্রামের আর্গন, 32 / 40 গ্রাম পার মোল। তাহলে গ্রাম গ্রাম কাটা দিয়ে আমাদের জাস্ট মোল থাকলো, তাই না? ওকে, এখন আর কত? 8.314, আর টেম্পারেচার দেওয়া আছে 37°C, যেটা কেলভিনে নিলে 310। ওকে, তাহলে এখন আমরা পি বের করি। পি বের করলে কত আসে? পি বের করলে দেখো 32/40 আগে এই পাশটা করে নেই, ইন্টু 8.314 ইন্টু 310, এইটা ভাগ 210 ইন্টু 10⁻⁻6। আচ্ছা, এটা আসতেছে 9.8 ইন্টু 10⁵ প্যাসকেল। তাহলে এটা আমাদের অ্যান্সার। ওকে, এটা 6 আসছে, 6 সরি, এখানে তাহলে 6 হবে। ওকে, দেখো স্বাভাবিক তাপমাত্রা ও চাপে হাইড্রোজেন অণুর গড় মুক্ত পথ প্রায় কত? এইটা সরাসরি মনে রাখবা, ঠিক আছে? এটা সরাসরি মনে রাখবা, তোমাদের ইসাক স্যারের বইয়ের লাস্টে হচ্ছে এটা দেওয়া আছে। এটা অলমোস্ট 10⁻⁻7 মিটার। হ্যাঁ, আর এটা দেখো তোমার অপশন দেখলেও বোঝা যায়, মানে এটা আসলে মনেও করা লাগে না। দেখো 10⁹ মিটার, এত বড় গড়মুক্ত পথ হইতে পারে কোনো গ্যাস পাত্রে? না। 10⁵, 10⁴, এগুলো তো অনেক বড়, এত বড় হইতে পারে না। এখানে মাইনাস রিলেটেড একটা খালি তোমার অপশন আছে, মানে তোমাকে হচ্ছে যে এক্সাম কোশ্চেন সেট করছে সে চাচ্ছে যে তুমি এটা দেখেই অ্যান্সার করো, ঠিক আছে? এটা মনে রাখা আসলে সম্ভব না সব সময়। ওকে, তাহলে তাপমাত্রা, নেক্সট কোশ্চেন কি বলছে? তাপমাত্রা বৃদ্ধি পেলে অণুগুলোর গড় বর্গবেগ কি হয়? দেখো গড় বর্গবেগ যখনই বলে সিআরএমএস এর সূত্রটা আগে লিখবা। 3 CRMS ইকুয়ালস টু √3RT/m। ওকে, এখন দেখো তাহলে সিআরএমএস মানে কি? সিআরএমএস মানে হচ্ছে আমার √T। তাহলে এটা কি হবে? গড় বর্গবেগ বৃদ্ধি পায় না? তাপমাত্রা বৃদ্ধি পেলে অবশ্যই বৃদ্ধি পায়। আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি কিসের উপর নির্ভর করে? অবভিয়াসলি তাপমাত্রার উপর, আর কিছুর উপর নির্ভর করে না, ঠিক আছে? তাহলে আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি মানে কি? তাপমাত্রা বাড়লে অভ্যন্তরীণ শক্তি বাড়ে। অভ্যন্তরীণ শক্তিকে যদি তুমি ডেলিউ দিয়ে লিখো, তাপগতিবিদ্যা এমনিও লিখবা যদিও, তাহলে এটা কখন বাড়বে? যখন টেম্পারেচার বাড়বে। যখন টেম্পারেচার কমবে তখন ডেলিও কমে যাবে। ওকে, এরপরে কি বলছে? গ্যাসের গড় মুক্ত পথ এবং তাপমাত্রার মধ্যে সম্পর্ক কি? আচ্ছা, নর্মালি তোমার গ্যাসের গড় মুক্ত পথের সূত্রটা কি? 1/√2n π⁵²। আচ্ছা, এখানে √2π⁵² এগুলো নিয়ে আমার চিন্তা নেই, আমার এখানে টেম্পারেচারের সাথে রিলেশন আনতে হবে। এখন টেম্পারেচারের সাথে রিলেশন আনবা কিভাবে? আমি যদি এখানে একটু তোমাকে বলি, পিভি ইকুয়ালস টু এন আর টি না? এই এনটা হচ্ছে এখানে মোল, হ্যাঁ, আর এইখানের এনটা হচ্ছে একক আয়তনে অণুর সংখ্যা। একক আয়তনে অণুর সংখ্যা, এটা কিভাবে আনবো? পিভি ইকুয়ালস টু আমাদের পিভি, এটা ইকুয়ালস টু আমাদের n/na RT। ওকে, এখান থেকে আমরা একটু তাকায় দেখি। দেখো n/v করলে কি হয়? এখান থেকে n/v করলে আমাদের হচ্ছে p × na
বাই আর টি হয়। তাহলে এই এন বাই ভি কে আমরা এন প্রাইম, এখানে প্রাইম দিই, তাহলে মূল সংখ্যার সাথে অনেকে আউলায় ফেলবা। হ্যাঁ, তাহলে এন প্রাইম সমান সমান আমাদের কি আসছে, পি এন এ বাই আর টি। ওকে, আচ্ছা তাহলে এটা এখানে বসাই দিব আমরা। দেখো 1/√2 n বার, n বারকে তো এখন সরাইতে হবে, এখন কি দিয়ে সরাবো, পিএনএ। হ্যাঁ, পিএনএ পাই সিগমা স্কোয়ার, আর নিচের যে আরটি ছিল এটা উপরে উঠে গেছে আরটি, তাই না? তাহলে আমাদের এখানে 1 রাখার কি দরকার আছে না, গুণাকারেই তো আছে। সুতরাং এখন তুমি লিখতে পারো ল্যামডাটা কি, ল্যামডাটা কি দেখো, ল্যামডাটা টি এর সমানুপাতিক না, বাকি সবকিছু যদি আমরা কনস্ট্যান্ট ধরি তাহলে ল্যামডা সমানুপাতিক টি, টেম্পারেচার। বুঝতে পারছো কি করছি, এখান থেকে একক আয়তনে অনুসংখ্যাটা বের করছি, এন বাই ভি, বড় এন বাই ভি যেটা, হ্যাঁ, বের করে আমরা এই কাজটা করছি। এখানে জাস্ট বসাই দিছি এন এর মধ্যে, ছোট এন এর মধ্যে, তারপর পেয়ে গেছি। ওকে, কোন বস্তুর কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় না যেয়ে সরাসরি বায়বীয় অবস্থায় রূপান্তরের পদ্ধতিকে কি বলে, ঊর্ধ্বপাতন বলে ভাইয়া, ঊর্ধ্বপাতন। হ্যাঁ, ওকে, গ্যাসের অণুর গড়মুক্ত পথ ল্যামডা ও ঘনত্বের মধ্যে সম্পর্ক কি, দেখো এই এই সূত্র থেকেই আবার ঘনত্ব নিয়ে আসা যায়। ঠিক আছে, কিভাবে, সূত্রটা আগে লিখি। দেখো ল্যামডা ইকুয়ালস টু আমার আর টি ডিভাইডেড বাই √2 পাই পি এন এ সিগমা স্কোয়ার। আচ্ছা তুমি কি একটা জিনিস মনে আছে, রো ইকুয়ালস টু আমি লিখাইছিলাম তোমাকে পিএম বাই আর টি। আচ্ছা তাহলে আর টি বাই পি অ্যাটলিস্ট তুমি লিখতে পারো না, আর টি বাই পি মানে কি, আর টি বাই পি মানে হচ্ছে আমাদের এম বাই রো, মানে ঘনত্ব। তাহলে এটা এখানে নিয়ে আসি, এই দেখো আর টি বাই পি, এটাকে সাবস্টিটিউট করে দেই এম বাই রো দিয়ে, তাহলে কি হয়, তাহলে এম ডিভাইডেড বাই √2 √2 পাই আর টি বাই পি মানে হচ্ছে এম বাই রো ছিল, তাহলে রো এন এ সিগমা স্কোয়ার। হ্যাঁ, সিগমা স্কোয়ার। তাহলে এটা কি হইলো, আমাদের ল্যামডাটা সমানুপাতিক হইল না, ব্যস্তানুপাতিক হয়েছে, ল্যামডা সমানুপাতিক 1 বাই রো, তাহলে এটা হচ্ছে আমাদের ল্যামডা সমানুপাতিক 1 বাই রো, তাই না? আমাদের লাস্ট এমসিকিউ গ্যাসের অণুর সেমি কোশ্চেন। আচ্ছা যাই হোক, তাইলে এটা কাট। ওকে, তাইলে বেশ অনেকগুলা আদর্শ গ্যাস চ্যাপ্টারে কিন্তু আমরা এমসিকিউ করলাম, এন্ড বিশ্বাস করো এর বাইরে খুব একটা এমসিকিউ আসলে আর নাই। ঠিক আছে, তো অল ইউ হ্যাভ টু ডু ইজ প্র্যাকটিস। হ্যাঁ, প্র্যাকটিস করলে ইনশাল্লাহ হয়ে যাবে। আর যে কোনো সমস্যায় ভাই ইন্টারাক্ট করো। ঠিক আছে, তোমাদেরকে আমি ফ্রিতে জিনিসগুলো দিচ্ছি এই কারণেই, যাতে তোমার আমার ইন্টারাকশনটা ভালো হয়, এতে আমিও ভবিষ্যৎ হয়তো লাভবান হব অ্যান্ড তুমিও লাভবান হবা। আমার টার্গেট হচ্ছে তোমাকে আমি উপকার করব, এইটার বিনিময়ে আল্লাহ যেন আমাকে ভালো কিছু দেয়, পাশাপাশি আরো বড় ম্যাসিভ সংখ্যক স্টুডেন্টের কমিউনিটি যেন দিন বাই দিন আমি পেতে থাকি। ঠিক আছে, সো এইটাই হচ্ছে কথা। তো আল্লাহ হাফেজ, আরো ভালো ভালো ক্লাস আসছে সামনে, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো পারলে। ঠিক আছে, এন্ড তোমরা হয়তো দেখছো যে আমার যে পার্সোনাল চ্যানেল সলভ ক্যাম্প, ঠিক আছে, ইউটিউবে, এইটার বিশেষ বৈশিষ্ট্যটা কি, এখানে প্রচুর অ্যাডভান্স প্রবলেম সলভ করানো আছে, ওগুলোর প্লেলিস্ট আলাদা। কেউ যদি আগ্রহী থাকো যে প্রচুর অ্যাডভান্স ইঞ্জিনিয়ারিং লেভেলের প্রবলেমগুলো তুমি করবা, কিছু কিছু চ্যাপ্টার ওয়াইজ ভাগ করা আছে, ধর একটা চ্যাপ্টারে 5টা থেকে 6টা ভালো ভালো ম্যাথ আছে যেগুলো করলে মানে মাথা খুলে যায়, ওরকম ম্যাথ করানো আছে, ওগুলো তুমি করতে পারো। আর পাশাপাশি যে নর্মাল প্লেলিস্ট এইচএসসির জন্য এগুলো আর কি চলতেছে, দেন ভবিষ্যতে আমার প্ল্যান আছে যে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে আমি প্লেলিস্ট কমপ্লিট করে দিব। তো আজকে এই পর্যন্তই, অ্যান্ড দোয়া রেখে ভাইয়ার জন্য যেন ভাইয়া সুস্থ সবল থাকে অ্যান্ড লাইফটা যেন ভালো যায়। আল্লাহ হাফেজ। হ্যাঁ।